শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা তোমাদের নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমাদের অনলাইন ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখতেছো, যে আমরা বিশ্বাস করি আমরা তোমাদের লেখাপড়ার সুবিধার্থে এবং পড়ালেখা সুন্দরভাবে চালিয়ে যাওয়ার সাথে নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাসগুলো আমরা করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ কান নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গে চক্ষু নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই ক্লাসে দেখেছো। আজকে আমি আরেকটি সংবেদী অঙ্গ কান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীদের লক্ষ্য করো যে ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ, যেমন এই সংবেদী অঙ্গের কান তো তোমরা সবাই জানো যে আমাদের মাথার দুই পাশে দুটো কান আছে না? আমাদের মাথার দুই পাশে দুটো কান আছে এবং এই কান দিয়ে আমরা শুনি। যেমন বাহির থেকে শব্দ যখন কানে প্রবেশ করে, কানের ভিতরে একটা পর্দা আছে, সেই পর্দাটা কেঁপে উঠলে শব্দটা উৎপন্ন হয় এবং সেই শব্দটা আমাদের অন্তঃকরণে প্রবেশ করে। তারপর সেই অন্তঃকরণের শব্দটা আমাদের মস্তিষ্কে এক প্রকার শোনার জন্য একটা তাড়না সৃষ্টি করে, যার ফলে আমরা শুনতে পাই। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের দেহে যে অঙ্গ দিয়ে আমরা শুনি তাই হচ্ছে কান, ঠিক কিনা? দেখো, আমরা আমাদের দেহের যে অঙ্গ দিয়ে বা যা দিয়ে আমরা শুনি তাই হচ্ছে কি আমাদের কান। যেমন এবং এই কান প্রধান কাজটা কি? কানের প্রধান কাজটা হচ্ছে যে শোনা, আমাদের শুনতে এবং দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। কান আমাদের দেহের শোনা এবং দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। আমি এখানে চিত্র রেখেছি, দেখো, এটা একটি কানের অন্তর্গঠনের চিত্র। দেখছো আমাদের কান বহিকর্ণ, যে এটা দিয়ে আমাদের এই যে একটু দেখা হয় যে আমাদের এই অংশটা এটা সব বহিকর্ণ, কেমন যেখান দিয়ে শব্দটা প্রবেশ করবে, বাহির থেকে আমরা যা শোনার জন্য আগ্রহ হব সেই শব্দটা এই বহিকর্ণ দিয়ে প্রবেশ করবে। কেমন প্রবেশ করার পর অন্তঃকর্ণে আসবে, অন্তঃকর্ণে এখানে পর্দা আছে, পর্দার প্রকার কম্পন সৃষ্টি হবে, সৃষ্টি হওয়ার পর এই পর্দার কম্পনের শব্দটা বহিকর্ণে প্রবেশ করবে এবং বহিকর্ণ থেকে একটা শব্দের ধারণা আমাদের মস্তিষ্কে শোনার জন্য একটা ধারণা সৃষ্টি হবে, তবে আমরা শুনতে পাবো। কেমন এ হচ্ছে কানের একটা মোটামুটি অন্তর্গঠনের একটা চিত্র। তোমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরো ভালোভাবে মিলিয়ে দেখবে যে কানের অন্তর্গঠনের চিত্রের সাথে ব্ল্যাকবোর্ড আঁকানো চিত্রের দুইটা ভূমিকা আছে এবং সেই সাথে এর গঠনগুলি নিয়ে আমি আলোচনা করতেছি, সেটা তোমরা মিলিয়ে দেখবে, যাতে তোমাদের আরো একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। এবার দেখো, কানের তিনটি প্রধান অঙ্গ যেটাকে আমরা এখানে লিখেছি চিত্রের মধ্যে: বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। কেমন তাহলে কানের তিনটি প্রধান অঙ্গ, একটা বহিকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। কেমন এবার আমরা এক একটা অঙ্গ নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসো বহিকর্ণ। বহিকর্ণ পিনা, কর্ণকুহর ও কর্ণপটম নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত? বহিকর্ণ পিনা, কর্ণকুহর ও কর্ণপটম নিয়ে গঠিত। কেমন বহিকর্ণ পিনা, কর্ণকুহর ও কর্ণপটম নিয়ে গঠিত। এবার দেখো একটা পিনাটা দেখো, এটি কানের বাইরের অংশ। এটি কানের কি? পিনাটা হচ্ছে কানের একদম বাইরের অংশটা। পিনাটা হচ্ছে কানের বাইরের অংশ, মাংস ও কোমলাস্থি নিয়ে গঠিত। এটা মাংসের বাইরের অংশ। এটা আমরা এদিকে দিকে আমরা আমাদের কানকে যদি একটু দেখি তাহলে এদিকে একদম বাইরের অংশ, এখানে মাংস আছে এবং কোমলাস্থি আছে, এখানে একটা অস্থি আছে, দেখছো অস্থি আছে, দেখো এই যে কোমলাস্থি, মাংস এবং কোমলাস্থি নিয়ে গঠিত। শব্দ কর্ণকুহরে পাঠানোর এর কাজ, এর প্রধান কাজ হচ্ছে শব্দটাকে কর্ণকুহরে পাঠিয়ে দেওয়া। এখানে কর্ণকুহর আছে। আবার আছে কর্ণকুহর পিনা, যে নালীর সাথে এই পিনাটা যেটা যে পিনা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি, এই পিনাটা একটি নালীর সাথে সংযুক্ত। এখানে একটা নালী দেখছো, যে নালীর সাথে সংযুক্ত সেটা হচ্ছে যে কর্ণকুহর। পিনা যে নালীর সাথে সংযুক্ত সেটা হচ্ছে কি? কর্ণকুহর। কেমন যে নালীটা কর্ণকুহর। তারপর আছে কর্ণপটম।
কর্ণকুহর যে অংশটা শেষ হয়েছে সেটা হচ্ছে কর্ণকুহর, ওইটাকে কানের পর্দা। যেমন এটি একটি কানের পর্দা, কর্ণকুহর মানে একটি কানের একটা কি পর্দা, যেখানে শব্দটা প্রতিফলিত হবে এবং কম্পন সৃষ্টি করবে, এবং একটা এখন থেকে কম্পনের সাথে থেকে আরেকটা শব্দ উৎপন্ন হবে। কেমন? তারপর দেখো কর্ণকুহর শেষ হয়েছে একটি পর্দা, এটি হচ্ছে কর্ণফটক। তাহলে আমরা বহিকর্ণের অংশগুলো নিয়ে আমাদের আলোচনা এখানে শেষ হয়েছে। কেমন? বহিকর্ণ অংশ নিয়ে আমরা আলোচনা এখানে শেষ করলাম। তারপর আসো মধ্যকর্ণ। এবং মধ্যকর্ণে আসো বহিকর্ণ এবং অন্তঃকর্ণের মাঝামাঝি অবস্থান হচ্ছে মধ্যকর্ণ। দেখো তোমরা চিত্রে দেখো, বহিকর্ণ এবং অন্তঃকর্ণের মাঝামাঝি অবস্থান হচ্ছে মধ্যকর্ণের। এবং বহিকর্ণ অন্তঃকর্ণের মাঝামাঝি হচ্ছে মধ্যকর্ণ, মাঝখানে কানের মাঝখানের অংশ। ভিতরের অংশ আমরা কিভাবে অনুভব করি? অনেক সময় যদি আমাদের কানে ময়লা জমে, যেমন বা যদি কোনো কিছু পানিতে ঢুকিয়ে আমরা একটু অসুস্থ বোধ করি, তারপর আমরা শক্ত কাঠি দিয়ে আমরা কান কুচানোর চেষ্টা করি, এটা কখন করবে না, আমি পরে কানের যত্নে আলোচনা করবো। তা আমরা কি করি, যে একটা কুলু দিয়ে, যেমন একটা কাঠির মাথায় কুলু দিয়ে আমরা কানটা পরিষ্কার করার চেষ্টা করি। ভিতরে আমরা একটু যদি কোনো ময়লা তোলা জমে একটু পরিষ্কার করতে আরম্ভ করি। এই যে অংশের ভিতরে যে অংশে ওই কুলুর অংশটা দিয়ে আমরা পরিষ্কার করার চেষ্টা করি, এটা হচ্ছে যে অন্তঃকর্ণ, যে ভিতরে আমরা এটা অন্তঃকর্ণ। আর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি তার মাঝখানে হচ্ছে যে মধ্যকর্ণটা। যেমন তাহলে মধ্যকর্ণ দেখো, বহিকর্ণ অন্তঃকর্ণের মাঝখানে অবস্থিত মধ্যকর্ণ, এবং এই মধ্যকর্ণ একটা বায়ুথলি যার মধ্যে মেলিয়াস, ইনকাস ও অ্যাস্টোফিস নামে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। ঠিক রয়েছে, দেখো মেলিয়াস, ইনকাস ও অ্যাস্টোফিস নামে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছায়। এই অস্থির মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ কোথায় পৌঁছাবে? অন্তঃকর্ণে বা কানের ভিতরে পৌঁছে যাবে। কেমন? এই মধ্যে এখানে যে ঢেউ সৃষ্টি হবে, এই ঢেউর মাধ্যমে শব্দটা অন্তঃকর্ণে পৌঁছে যাবে। কেমন? কানের সাথে আমাদের গলার একটা কি আছে? সংযোগ আছে। কান এই গলা, এই দেখছো কানের সাথে গলার একটা কি আছে? সংযোগ আছে। এই সংযোগটার জন্য একটি নল বা নালী আছে। কি আছে? কানের সাথে গলার সংযোগের জন্য একটা নল বা কি আছে? নালী আছে। কেমন? অনেক সময় যে আমরা কান পরিষ্কার করতে যাই বা কান কোনো ওষুধ দিই, সেটা দেখে আমাদের গলার মধ্যে চলে আসে। এই নালী দিয়ে গলার মধ্যে সেই ওষুধটা বা চলে আসে। কেমন? এই নলটির কাজ হলো কর্ণপটকের বাইরে এবং ভেতরে বায়ুর চাপকে সমান রাখা। এই যে নলটা, এটা আরেকটা কাজ আছে, যে এটা বাইরে এবং ভেতরে বায়ুর একটা চাপ আছে। যেমন যে বায়ুর চাপের ফলে যে শব্দটা প্রবেশ করবে বা শব্দটাকে পৌঁছে দিবে, তার একটা ভারসাম্য সে রক্ষা করে চলে। এবার আসো আমরা অন্তঃকর্ণে আসবো। কি অন্তঃকর্ণ? অন্তঃকর্ণ অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। কিসের মধ্যে অবস্থিত? অডিটরি ক্যাপসুল। অন্তঃকর্ণে অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। যেমন তিনটি প্রকোষ্ঠ আছে। অন্তঃকর্ণের কয়টি প্রকোষ্ঠ আছে? দেখো তিনটি প্রকোষ্ঠ। অন্তঃকর্ণ অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত তিনটি ক্যাপসুল আছে। একটা হচ্ছে ইউট্রিকুলাস, আর হচ্ছে কি সেকুলাস। আমরা কয়টি পেলাম? দুটি। দুটি প্রধান প্রকোষ্ঠ। আমি তিনটে বলে ফেলছি, হয়তো ভুলে আমি বলছি তিনটি না দুটি প্রকোষ্ঠ। প্রধানত কয়টি প্রকোষ্ঠ? দুটি প্রকোষ্ঠ। একটা হচ্ছে যে ইউট্রিকুলাস, একটা হচ্ছে কি সেকুলাস। এটা হচ্ছে ইউট্রিকুলাস, একটা হচ্ছে কি সেকুলাস। এবার আছে ইউট্রিকুলাস। অন্তঃকর্ণে এই প্রকোষ্ঠে তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। তিনটি অর্ধবৃত্তাকার নালী দেখতে পাচ্ছ তোমরা? এখানে তিনটি অর্ধবৃত্তাকার নালী আছে, দেখছো? এখানে তিনটি অর্ধবৃত্তাকার নালী আছে। তিনটি অর্ধবৃত্তাকার নালী, এই তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে আছে সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। কি আছে এর ভিতরে? সূক্ষ্ম লোমের মতো স্নায়ু কি আছে? রস আছে। কেমন? নালীর ভিতরে এই রস যখন আন্দোলিত হয়, নালীর ভিতরে এই রসগুলো যখন নড়াচড়া করবে বা কোনো আন্দোলিত হবে, তখন স্নায়ুগুলো উদ্দীপিত হবে, উদ্দীপনা সৃষ্টি করবে। আর তখনই সেই উদ্দীপনাটা কোথায় পৌঁছবে? মস্তিষ্কে পৌঁছবে। অর্থাৎ এখানে অর্ধবৃত্তাকার নালী আছে, এই নালীগুলো যখন স্নায়ু কাটা হবে বা এখানে রস আছে,
এই রসগুলা নালীর ভিতরে যখন পড়বে তখন আন্দোলিত হবে এবং আন্দোলন হলে একটা উদ্দীপনা সৃষ্টি হবে, উদ্দীপনাটা মস্তিষ্কে গিয়ে পৌঁছবে, তখন আমরা শব্দটা শোনার জন্য আগ্রহ হব। বা যদি শব্দটা যদি অতি জোড়া হয় তাহলে আমরা এক প্রকার বিরক্তিভাব অনুভব করবো তার শব্দটা না শোনার জন্য, যে আবার এই শব্দটা আমরা শুনবো না, তখন আমরা কানে আঙ্গুল দিয়ে অনেক কিছু দিয়ে রাখি, কেমন সবাই যেটা করি কেমন। তাহলে এটা হচ্ছে যে ইট্রিকুলাস। আর তখনই যে এখানে যে উদ্দীপনা বা আন্দোলনটা সৃষ্টি হবে সেই উদ্দীপনটা মস্তিষ্কে পৌঁছাবে, আমরা শব্দটা শুনবো। তারপরে সেকুলাস, দ্বিতীয় প্রকোষ্ঠ হচ্ছে কি সেকুলাস। সেকুলাসটা দেখো অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মধ্যে পেঁচানো, নালিকার মতো শামুক যেভাবে পেঁচানো থাকে শামুকের মধ্যে পেঁচানো সেকুলাসটা, যেমন শামুকের মধ্যে পেঁচানো থাকে সেকুলাসটা একে ককলিয়া বলে। এই যে শামুকের মধ্যে পেঁচানো অংশ এটাকে কি বলা হয়? ককলিয়া বলে। কেমন? ককলিয়ার ভেতর শ্রবণ সংবেদী কোষ থাকে। এই ককলিয়ার মধ্যে কি থাকে? শ্রবণ সংবেদী কোষ, তার মানে শোনার জন্য একটা সংবেদী কোষ থাকে। শ্রবণ সংবেদী কোষ হচ্ছে কি শোনার জন্য আমরা যে মিষ্টি মধুর শব্দগুলা যেগুলো আমাদের শুনতে ভালো লাগে সেই শব্দগুলো শোনার জন্য একটা সংবেদাঙ্গ থাকে। যেমন এটাকে বলে আমরা যে শোনার সংবেদ বা ককলিয়া, ককলিয়াতে থাকে শোনার সংবেদী অঙ্গ। এই পেঁচানো নালীকে এক ধরনের রসে পূর্ণ থাকে, কি থাকে? রসে পূর্ণ থাকে এবং সেই শোনার যে একটা আগ্রহ বা আমাদের মধ্যে জন্মে বা সংবেদন জন্মে ওরা আমরা শোনার জন্য আগ্রহ। আর যদি কর্কশ শব্দ হয়, আমি আগে বলেছি যদি কর্কশ শব্দ হয় বা আমাদের শোনার বাইরে বা শুনতে ইচ্ছা হচ্ছে না এরকম শব্দ হয়, তাহলে আমরা সেটাকে বর্জন করার চেষ্টা করি। ওখান থেকে আমরা দূরে সরে যাই, অথবা আমরা কি করি কানে কিছু দিয়ে এই শব্দটাকে আঙ্গুল দিয়ে আমরা চেপে ধরি, এই শব্দ না শোনার জন্য আমরা চেষ্টা করি। কেমন? এ হচ্ছে মোটামুটি কানের বিভিন্ন অংশের গঠন বা অন্তর্গঠনের বিভিন্ন অংশ। এই শিক্ষিত আজকে আমি এই সংবিধি অঙ্গ কান নিয়ে আলোচনা করেছি। যা কি আমরা শুনি তা হচ্ছে কাণ্ডকর্ণ। কান আমাদের শোনা এবং দেখের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। কানের তিনটি প্রধান অংশ, একটা বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। কেমন? বহিকর্ণ কর্ণপিনা, কর্ণপুর, কর্ণপঠনী গঠিত এবং পিনা একটি কানের বাইরের অংশ, মাংস পরিমাণ নিয়ে গঠিত। শব্দ কর্ণপুর কাটনের প্রধান কাজ। তারপরে কর্ণপুর হচ্ছে পিনা যে নালীর সাথে যুক্ত, যে নালীটার সাথে যুক্ত এটাকে বলা হয় কর্ণকুহর। আর কর্ণপট আছে কর্ণকুহর যেখানে শেষ হয়েছে সেখানে একটি কি আছে? পর্দা আছে। এই পর্দাটার নাম হচ্ছে কর্ণপট। তারপরে মধ্যকর্ণ, মধ্যকর্ণ বহিকর্ণ এবং অন্তঃকর্ণের মাঝখানে হচ্ছে মধ্যকর্ণ অবস্থিত। তারপর অন্তঃকর্ণ এটি অডিটরি ক্যাপসুল মধ্যে অবস্থিত। দুটি প্রকোষ্ঠ আছে, একটা হচ্ছে ইন্ট্রিকুলাস, একটা হচ্ছে কি সেকুলাস। এগুলো নিয়ে আমি কি করেছি? আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি দেখবো যে তোমার সাথে আলোচনা করবো যে কানের যত্ন নিয়ে, কিভাবে আমরা কানের যত্ন নেব। যেহেতু কান আমাদের একটি সংবেদী অঙ্গ এবং এর যথেষ্ট একটা গুরুত্ব আছে। কেমন? এবং অবশ্যই আমাদের কানের যত্ন নিতে হবে। যেহেতু আমাদের শ্রবণ ইন্দ্রিয়, যেহেতু কান আমাদের শ্রবণ ইন্দ্রিয়, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কানের ভালো একটা যত্ন নেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে কানের ভিতর যখন আমরা কোনো ময়লা পরিষ্কার করি তখন শক্ত কোনো কিছু দিয়ে আমরা ময়লাটা পরিষ্কার করার চেষ্টা না করি। যেমন যে আমরা নরম কিছু দিয়ে আমরা কানটা পরিষ্কার করার চেষ্টা করবো। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো শক্ত পিন বা কিছু দিয়ে যেন কানের মধ্যে আঘাত না লাগে, বিশেষ করে কানের পর্দায়, কান পরিষ্কার করার সময় কানের পর্দায় যেন আঘাত না লাগে সেদিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আর তারপর হচ্ছে যে নিয়মিতভাবে কানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেহেতু কানের মধ্যে একটা ময়লা জমা শক্ত হয়ে যায়, অনেক সময় শক্ত হয়ে গেলে কানের একটা পর্দার মধ্যে একটা আবরণ সৃষ্টি করে এবং আবরণ সৃষ্টি করলে আমরা তখন এটা শোনা থেকে বঞ্চিত করি। আবরণ সৃষ্টি না হওয়ার মতো ওই ময়লাগুলোকে পরিষ্কার করে বের করে নিয়ে আসতে হবে। তারপরে গোসলের সময় যখন আমরা গোসল করি আমরা অবশ্যই গোসলের সময় চেষ্টা করবো যেন কানে কোনো পানি না ঢুকে। যেমন যে আমরা চেষ্টা করবো কানে কোনো পানি না ঢুকে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। প্রয়োজনে কানের গোসল করার সময় দুই কানে পুরু দিয়ে দুটা আমরা একটা বন্ধনী সৃষ্টি করবো। যেমন পুরু দিয়ে দুই কানে দুইটা বন্ধনী সৃষ্টি করবো যাতে পানিগুলো কানের ভিতরে প্রবেশ না করে। যেমন বা কোনো পোকামাকড়, বিশেষ করে পিঁপড়া, ছোট পোকামাকড় কানে যাতে প্রবেশ না করে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। এভাবে আমরা কানকে যত্ন নেব। এবং উচ্চ শব্দ, ব্যান্ডের শব্দ,
মাইকের শব্দ, এই জাতীয় শব্দ যেগুলো আমাদের বিরক্তিকর, আমাদের আমরা শুনতে চাই না, আমাদের মস্তিষ্কে এক প্রকার সৃষ্টি করে, সেই শোনার বা না শোনার জন্য একটা আবেদন সৃষ্টি করে বা বিরক্তিকর শব্দ উৎপন্ন হয়, সেই শব্দগুলো আমরা বর্জন করার চেষ্টা করবো। এভাবে আমরা কানের যত্ন নেব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে তোমরা আমার ক্লাসটা অবশ্যই বুঝতে পেরেছো, তোমরা বাসা অবশ্যই চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পড়ালেখা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।